নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই কিন্তু আমি মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছি, তারপরে এখানে কড়াটা চাপিয়ে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে উচ্ছে আলুর তরকারি, তার সঙ্গে করব আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো আজকে এটাই রান্না করব। তো প্রথমেই কিন্তু আমি উচ্ছে আলুর তরকারি বসানোর জন্য প্রথমে কড়াটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কড়াটা গরম করতে হবে। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে উচ্ছে আর আলু আমি কিন্তু আগের দিন রাত্রেই তো সমস্ত সবজিপাতি কেটে কুটে রাখি, তোমাদেরকে তো বলেই ছিলাম। তো কেটে রাখা সবজিগুলোও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে ভাজা ভাজা করে তারপরে নামানোর আগে কিন্তু সর্ষে বাটা দিয়ে নামিয়ে একটা মাখা মাখা তরকারি করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের উচ্ছে আলুর তরকারি হয়ে যায়। তো এভাবে উচ্ছে আলুর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এমনি উচ্ছে ভাতে আমি কিন্তু খুব একটা ভালো খেতে পারি না, কারণ আমার ভীষণ পরিমাণ তিতা লাগে। কিন্তু উচ্ছে ভাজা বা উচ্ছের তরকারি আমি কিন্তু বেশ ভালো খেয়ে। তো এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, তার সঙ্গে পাঁচফোড়ন শুকনো লঙ্কাটাও কিন্তু ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি উচ্ছে আর আলু সমস্তটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা করে নেব। তারপরে চালটা ধুয়ে ভাত বসাবো। যেহেতু উচ্ছেটা ভাজা হতে একটু সময় লাগে, আর আমি কিন্তু উচ্ছেটাকে একটু কড়া করেই কিন্তু ভেজে তরকারি করতে বেশি পছন্দ করি, তাই কিন্তু আজকে তরকারিটা আগে বসালাম। তো তরকারিটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি চালটা ধুয়ে ভাত বসাবো। তো চলো তরকারিটা বসিয়ে দিই, তারপরে ভাত বসাবো। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গেই ঘুম থেকে উঠে এসেছি। সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি, ও কিন্তু ঘুমিয়ে আছে। তো ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণের মধ্যে কিন্তু আমি সমস্ত কাজটুকু সেরে নেওয়ার চেষ্টা করি, সেটা তো তোমরা জানো। আর যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো বুঝবে যে একা হাতে রান্না আর সংসার সামলে তারপরে যদি বাচ্চা উঠে পড়ে তাহলে কিন্তু কাজ করতে কী পরিমাণ কষ্ট লাগে। তো বাচ্চা ওঠার আগে যতটা সম্ভব মা যদি কাজ বাগিয়ে নেয় তাহলে কিন্তু ভালোই হয়, তাই নয় কি? আর সংসারে একটা নিয়ম কি, তুমি সারাদিন যতই কাজ করো যতই যাই করো, তবে দিনের শেষে ওই একটাই কথা তোমায় শুনতে হয় যে সারাদিন কী বা করলে। মানে অনেকের চোখে এই সংসারের কাজগুলোকে কাজ বলে মনে হয় না। অনেকে ভাবে যে বাইরে গিয়ে যদি কাজ করে তবে ওটাই কাজ, ওটাই কষ্ট। কিন্তু সংসারে যদি তুমি হাজারো কাজ করো, সারাদিন মুখ বুজে সকাল থেকে সন্ধে অবধি যদি কাজই করতে থাকো, তবুও কিন্তু কেউ বলবে না যে তুমি কাজ করেছো। কারণ সংসারের কাজ করে তো মাস পুরোলে আর টাকা আসে না, কিন্তু আদার্স কোনো কাজ করলে মাস পুরোলে টাকা আসে। তো তাই কিন্তু সবাই ভাবে যে বাইরের কাজে হয়তো কষ্ট আছে তাই টাকাটা পাওয়া যায়, কিন্তু সংসারের কাজ করে তো আর কোনো কষ্ট হয় না, তাই টাকাটা কেন পাওয়া যাবে? তো আমার মতো প্রত্যেকটা গৃহবধূ জীবনে এই একই সমস্যা। তো আমি চাই আমার এই সংসারের কাজকর্ম দিয়ে তোমাদের মধ্যে একটা নিজের জায়গা তৈরি করে নেওয়ার জন্য, যাতে করে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি। তো এটা আমার একটা স্বপ্ন বলতে পারো। তো এটা তোমাদেরকে ছাড়া কখনোই সম্ভব নয়, আমি এগিয়ে যেতে পারবো না তোমাদেরকে ছাড়া। তোমরা যদি আমার পাশে না থাকো, আমার ভিডিও না দেখো, আমাকে যদি সাপোর্ট না করো, তাহলে কিন্তু কখনো একজন সাধারণ গৃহবধূর পক্ষে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার। কারণ এই টাইমটা ভীষণ রেষারেষির, প্রত্যেকের বাড়িতে কম বেশি সবাই ভিডিও বানায়, আর আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি কী টাইপের ভিডিও করলে তোমরা দেখতে আরও বেশি পছন্দ করবে, আমার ভিডিওর কোন কোন জায়গা আরও বেশি ভালো করা দরকার। যদি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা আমার পাশে থাকো। পাশে না থাকলে আমি কখনোই যে স্বপ্নটা দেখেছি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা তৈরি করব, এটা কিন্তু কখনোই সম্ভব হবে না তোমাদেরকে ছাড়া। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো। কারণ নতুনদের ভিডিও সবাই কিন্তু দেখতে চায় না, কিন্তু নতুনরা যতই কষ্ট করুক বা যাই করুক, কিন্তু নতুনদের ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দও করে না, আর ইউটিউবও কিন্তু খুব একটা বেশি সবার কাছে পাঠায়ও না। তো আমার কাছে ইউটিউবের কেউ
একটা মানে রিকোয়েস্ট বলতে পারো যে নতুনদেরকেও প্লিজ একটু মানে সাপোর্ট করুন, আপনারাও প্লিজ নতুনদের ভিডিও সবার কাছে মানে সার্কুলেট করার চেষ্টা করুন। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ নতুনদের একটু সাপোর্ট করো। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক কথাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। এদিকে কিন্তু ভাতটা আমার বসানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সোনা পাপার জলটা বসিয়ে দিয়েছি। তো সোনা পাপার জল তো তোমরা তো সবাই জানো যে সোনা পাপার বোতলে ছিপি নিপ এগুলোকে কিন্তু আমি প্রথমে গরম জলে ফুটিয়ে নিই। তো যাদের যাদের বাড়ির ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই যে বোতলে ছোট বাচ্চাকে জল খাওয়াও বা যে বোতলে ছোট বাচ্চার মানে গরম জল রাখো সেই সব বোতলগুলো একটু প্লিজ ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। এতে করে কি হয়, ওরা তো সারাক্ষণ নোংরা হাতে বলো বা যে কোনো টাইমে মানে হাত দিয়ে দেয় বোতলে, এতে কিন্তু বোতলে অনেক পরিমাণ জীবাণু থেকে যায়, ওইগুলো যদি পেটে যায় তাহলে কিন্তু বাচ্চার পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা বাচ্চাকে জলটা হালকা করে ফুটিয়ে খাওয়ানোর বা ছিপিটা একটুখানি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চাদের হচ্ছে গিয়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনা অতটাও থাকে না। তো আমার ছেলে যেহেতু ভীষণ সেনসিটিভ, মানে ওর একটু কিছু হলেই কিন্তু পেটের গণ্ডগোল শুরু হয়ে যায়, তো ওকে কিন্তু আমি ছোটো থেকেই ভীষণ মানে কি বলবো সাবধানে রাখি। ওর যে জিনিসপত্র ওইগুলোকে কিন্তু সময় আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখারই পছন্দ করি। মানে এমনি তো 1.5 বছর অবধি ওর জামা কাপড় আমি সার্ফে কাচতাম না, নর্মালি ডেটল জলে ধুয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে জামা কাপড় ভীষণ পরিমাণ নোংরা করে ফেলে, তো এখন সার্ফে দিয়ে তারপরে আবার ডেটল জল করে কিন্তু আমি ওগুলোকে ধুয়ে দিই। তো বাচ্চার জামা কাপড় বা বাচ্চার জিনিসপত্র সবাই প্লিজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, এতে করে কিন্তু বাচ্চা ভীষণ সুস্থ থাকবে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোনা পাপার গরম জলটা হয়ে গেছিলো, তো আমি বোতলে ঢেলে রেখে দিলাম। আর খাওয়ার জলটা আগেই কিন্তু আমি ঢেলে রেখে নিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমার উচ্ছে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আর একটু ভাজতে হতো, উচ্ছেটা আমাকে মনে হলো যেন আর একটু কাঁচা কাঁচা লাগছে, কিন্তু আলুটা যেহেতু একেবারে নরম হয়ে গেছে, এখন যেহেতু যদি সরষা বাটাটা না দিই তাহলে কিন্তু আলুটা একেবারে গলে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু একেবারে গলা গলা আলু খেতে একদম পছন্দ করে না, ও একটু মানে কি বলবো হালকা সেদ্ধ আলু খেতে কিন্তু বেশি পছন্দ করে। আলুকে একেবারে যদি আমি তরকারিতে গলিয়ে ফেলি তাহলে ও কাঁই করা শুরু করে দেয় যে কেন এত সিদ্ধ করে দিয়েছো। আর এদিকে কিন্তু অর্ধেক সরষা বাটা হয়েছিল, তারই মধ্যে কিন্তু আমার কারেন্ট চলে গিয়েছিল। তো সরষাটা দেখতেই পাচ্ছ খুব একটা ভালো কিন্তু বাটা হয়নি, তাই সরষাটা খোসা সমেত আমি তরকারিতে দিলাম না। সরষাটাকে এই বড় ছাঁকুনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে চিপে চিপে নিগড়ে সরষার রসটা বের করে নিয়েছি, কিন্তু খাকাটা ফেলে দিলাম। যেহেতু ভালো করে বাটা হয়নি, খাকা সমেত যদি সরষাটা আমি দিতাম তাহলে কিন্তু তরকারিটা খেতে অতটাও ভালো লাগতো না। যে খাকাগুলো যদি মুখে লাগে তাহলে তো তরকারি খেতে অতটাও ভালো লাগবে না। তো তাই সরষার জলটা দিয়ে আমি তরকারিটার সঙ্গে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকা দিয়ে দেবো, আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও একটু মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য আজকে কিন্তু আমি ওকে চিলা বানিয়ে দিচ্ছি। আর প্রথমবার আজকে ট্রাই করছি চিড়ে দিয়ে চিলা, জানি না কেমন হবে। তো এটা আমি ইউটিউবে দেখেছি, চিড়ে দই তারপরে পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে তাওয়াতে বা কড়াইতে হালকা তেল ব্রাশ করে প্যানকেকের মতো ছোট ছোট করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে উল্টে পাল্টে দিলে কিন্তু সুন্দর একটা চিলা রেডি হয়ে যাচ্ছে। তো জানি না আমারটা কেমন হবে, আমি তো প্রথমবার বানাচ্ছি। তো যতবার মানে চিড়াটা বেটে রেখেছিলাম, কিন্তু যতবারই বেটে রাখছি ততবারই কেমন জানি না ফুলে ফুলে একদম মোটা মোটা হয়ে যাচ্ছিলো, আবার আমাকে ডবল করে জল অ্যাড করতে হচ্ছিল। তো এখন কিন্তু আমি ছোট ছোট করে দেখতে পাচ্ছ একদম প্যানকেক যেরকম হয় প্যানকেকের মতো ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো বেশি দেব না, যেহেতু প্রথমটা তুলবো, 4টেই দিচ্ছি, 4টেটা দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে এক পিঠ তুললে আবার কিন্তু আরেকবার দেবো। তো চলো এখন এটাকে একটুখানি ঢাকা দিয়ে নিই। আর এত পরিমাণ ছিটকচ্ছিল, মানে শুধু খালি ফটফট করে ফাটছিল, কেন জানি না এত মানে ছিটকাচ্ছিল। তো আমি তাড়াহুড়ো কিন্তু করে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ ভীষণ ছিটকচ্ছিল গরম তেলটা। আর তো এখানে ঢাকা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম চিলাটা। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছিল। তো সোনা পাপাকে নিয়ে আসার পরে কিন্তু আমার মাছের ঝোলটা আমি করেছিলাম, তারপর
তারপরে কিন্তু আবার মানে আমার জন্য সকালে খাওয়ার জন্য ওটস বানিয়েছিলাম। আর এদিকে আমার উচ্ছে আলুর তরকারিটাও হয়ে গেছিলো, সাথে করেছিলাম গরম গরম ভাত। তো তারপরে তো চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম সোনা পাপাকে নিয়ে, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ওই যে বললাম সকাল থেকে আমার একটা ভীষণ পরিমাণ যুদ্ধ চলে বলতে পারো, 9টা-10টা অবধি। মানে ওই রান্নার যুদ্ধ, মানে হতে পারে 3টা মানুষের রান্না, কিন্তু এত ঝামেলা হয়ে যায়। সকালে একা হাতে ব্রেকফাস্ট বানিয়ে ছোট বাচ্চাকে খাইয়ে ওকে ব্রাশ করানো, বিছানা গোছানো, ঝাড় দেওয়া, মানে সব কাজই একসঙ্গে করতে হয়, তাও আবার মাত্র 2 ঘন্টার মধ্যে। তো ভীষণ কষ্ট হয়ে যায়। তাই কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে একটু বিশ্রাম নিয়ে নিই, কারণ না হলে না আমার হাত পা একেবারে আর চলতে চায় না। আর এদিকে কিন্তু এখন বাজে সকাল 11টা। এখন কিন্তু আমি ঘরটা ভালো মতন করে মুছে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম আমি কিন্তু নিমাইলের ফিনাইলটা দিয়েই কিন্তু ঘর মুছতে বেশি পছন্দ করি, কারণ ওই ফিনাইলটা সত্যি ভীষণ সুন্দর, মানে ভীষণ গাঢ়। অনেক ফিনাইল হয় না একেবারে পাতলা পাতলা ফিনাইল, কিন্তু এই ফিনাইলটা ভীষণ পরিমাণ গাঢ় আর স্মেলটাও ভীষণ সুন্দর। আর ঘর বাড়িও ভালোই পরিষ্কার হয়। আর যতদিন থেকে আমি এই বালতিটা কিনেছি ঘর মোছার জন্য, ততদিন থেকে তো আমার ঘর মোছা একেবারে ইজি হয়ে গেছে। মানে না হলে আগে যখন সোনা পাপা হওয়ার আগে আমি হাতে করে ঘর মুছতাম, তখন আমার ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যেত। মানে ঘর মুছে আর আমি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারতাম না, এত পরিমাণ কোমরে যন্ত্রণা করতো। কিন্তু সোনা পাপা পেটে আসার পর থেকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই বালতিটা কিনে দিয়েছে। তো এই বালতিটা যবে থেকে আমার কাছে এসেছে তবে থেকে কিন্তু ঘর মোছা আমার কাছে ভীষণ ইজি হয়ে গেছে। আমি কিন্তু রোজই তাই ঘর মুছে ফেলতে পারি এই বালতিটার জন্যই। তো তোমাদেরও যাদের যাদের মানে ঘর মোছার ভীষণ অসুবিধা হয়, তারাও একটা করে এরকম বালতি করে রাখতে পারো, এতে কিন্তু ভীষণ ইজি হয়ে যায়। আর আমাদের মতো হাউসওয়াইফদের কষ্ট কিন্তু কেউ বোঝে না, আমাদের কষ্ট আমাদেরকেই বুঝতে হবে। তাই নিজের যেটা মানে একটুখানি নিজেকে একটুখানি রেস্ট দেওয়া যাবে ওরকম জিনিসপাতি কিনে রাখা আমার মতে প্রত্যেকটা হাউসওয়াইফের দরকার, যে নিজের কাজ সহজেই করে ফেলতে পারবে এরকম জিনিসপত্র ছোট ছোট কিনে রাখা ভীষণ প্রয়োজন। আর ফ্রিজটা কিন্তু অনেক দিন ধরেই একটুখানি নোংরা হয়ে গিয়েছিল, তো পরিষ্কার করব বলে বলে কিন্তু পরিষ্কার করে হয়ে ওঠা হচ্ছিল না। তো আজকে রীতিমতো ফ্রিজটাও মুছে দিচ্ছি। তো খুলে ধোয়ার মতো তেমন কিছু ছিল না, নর্মালি একটুখানি হালকা গুঁড়ো টুঁড়ো পড়ে নোংরা হয়ে গেছিলো, তরকারির চিট গুঁড়ো চকলেট এইসব পরেই কিন্তু ফ্রিজটা নোংরা হয়ে গেছিলো। তো একটা ফ্রিজা ন্যাকড়া করে এনে আর তার মধ্যে একটুখানি মানে বাসন মাজার লিকুইড দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে গ্যাস মানে ফ্রিজটা মুছে নিচ্ছি। তো ফ্রিজটা মোছার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। একদম চকচকে তকতকে করে ফেলেছে কিন্তু ফ্রিজটা। আর ফ্রিজের এই যে তারগুলো আছে এগুলো কিন্তু একদম রং উঠে গেছে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কি করলে ভালো লাগবে। তারপরে কিন্তু ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো হচ্ছে গিয়ে মেলার জন্য। তো সকালে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলো। তারপরেও আমার কিছু কাপড় বেরিয়ে গেছিলো বেলার দিকে, কারণ ছোট বাচ্চা থাকলে তো কাপড় জামা হবেই, তার উপরে ঘরের কিছু ন্যাকড়া, তারপরে হচ্ছে আমার নাইটি, সোনা পাপার কিছু জামা বেশ অনেকটা পরিমাণ বেরিয়েছিল। তাই ভাবলাম যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এবেলা নয় ওবেলা বৃষ্টি হচ্ছে, তো আগে ভাগে গিয়েই ছাদে মেলে দিয়ে আসি, যাতে করে যদি নাও শুকায় জলটাও যাতে ঝরিয়ে যায়। তো ভালো মতন করে এখন যে জামা কাপড়গুলো ভেজা আছে ওগুলোকে দড়িতে মেলে দিচ্ছি, আর যেগুলো শুকে গেছে মানে যেগুলো তোমাদের দাদাভাই সকালবেলা দড়িতে মেলে দিয়ে গেছিলো ওগুলো হচ্ছে গিয়ে তুলে নিলাম। তো বাকি জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, শুকনোগুলো তুলে নিয়ে শুকনো জামার ক্লিপগুলো ভেজা জামা কাপড়ে আমি লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু যাব নিচে গিয়ে চান করব, তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর পুজো দেবো, সোনা পাপাকে চান করাবো, খাওয়াবো। বেশ অনেকটা পরিমাণ কাজ এখনও আমার বাকি আছে। তো আরেকটা জামাতে মানে সোনা পাপার প্যান্টে ক্লিপ লাগাতে বাকি ছিল, তো ওতেও লাগিয়ে দিলাম ক্লিপটা। তো সমস্ত শুকনো জামা কাপড় নিয়ে চলো এখন নিচে যাই। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে এসেছিলো ফুচকা, তো চাটনি ফুচকা নিয়েছিলাম, দুজনে মিলে বসে খাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।